শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। আমি গত পরশুদিন খুলনাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি গত পরশুদিন বলেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু মতিগতি ভালো নয়। এই লোকটা সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, এটাই বলেছিলাম। এটাও বলেছিলাম যে ট্রাম্প বলেছেন যে 15 দিনের মধ্যে তিনি ঠিক করবেন আমেরিকা ইসরায়েল এবং ইরানের যুদ্ধে জড়াবে কি না। তখন আমি বলেছিলাম এটাও কোনো 15 দিনের কালকেও তিনি বলবেন আমি আক্রমণ করতে পারি। ঠিকই আক্রমণ করে দিয়েছেন এবং ইরানের 4টি পারমাণবিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। মাটির নিচে এগুলো ছিল 60 মিটার বিমান ক্ষেপণাস্ত্র দিয়ে এসব ধ্বংস করা হয়েছে। তো এই ঘটনা ঘটার পর সারা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে এই ঘটনার নিন্দা করছেন। ইরান একটা সার্বভৌম দেশ, এটা হঠাৎ করে অন্য একটা দেশ এই যুদ্ধের সঙ্গে সরাসরি আমেরিকায় জড়িত নয়, সেখানে আক্রমণ করেছে, এটা নিন্দা মুখরিত হয়েছিল অনেকেই। কিছু লোক হয়তো ভাবছেন আমি আমেরিকার এই যে একটা মনোভাব, এটা অত্যন্ত দুশ্চিন্তার। রাষ্ট্রসংঘের মহাসচিব বলেছেন দুশ্চিন্তার। আমেরিকার মিত্র রাষ্ট্রগুলিও এমনি একমাত্র ইংল্যান্ড ছাড়া বাকি সবাই এই ঘটনা বলেছে এটা দুর্ভাগ্যজনক। রাশিয়া অত্যন্ত সংযতভাবে এটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রাশিয়া বলেছে যে এটা 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 অত্যন্ত দুঃখজনক ঘটনা, তবে তারা চীনকে তারা ইরানকে সাহায্য করে যাবে। চীন বলেছে, চীন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে এটা আমেরিকা একটা ইরাকে যে ভুলটা করেছিল এটা ইরানও ভুল করছে। ইরাকে আমেরিকা কি ভুলটা করেছিল? আমেরিকা বলেছিল যে ইরানের রাসায়নিক অস্ত্র আছে, তাই ইরাকে যুদ্ধ করা হয়েছিল, ইরাক রাষ্ট্রটাকে ধ্বংস করা হয়েছিল। একইভাবে ইরানও হয়তো শেষ পর্যন্ত পরমাণু কিছু পাওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তিনি পারমাণবিক যেগুলো অস্ত্র আছে সমস্ত কিছু গুড়িয়ে দিয়েছেন এবং যেগুলো যন্ত্রপাতি ছিল সব কিছু গুড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ইরান বলছে না, তারা এগুলো আগেই সরিয়ে নিয়েছিল। তো এটা অন্য ব্যাপার। এবং এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ইসরায়েলে ইরান আরও কয়েকটি মিসাইল আক্রমণ চালিয়েছে। কিন্তু যে চর্চাটা সব জায়গায় হচ্ছে সেটা হলো এই যে হঠাৎ আমেরিকা এই যে যুদ্ধে যে অংশ নিল, ট্রাম্প কি জানেন না এর ফলাফল কি হতে পারে? অনেকে বলছেন তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ লাগতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ লাগবে না। কেন লাগবে না? কারণ এখানে যেসব সর্ববিশেষজ্ঞর মতামত আমরা দেখলাম সারা বিশ্বের, সেখানে তারা বলছেন যে এই যুদ্ধ বিশ্বযুদ্ধ আকার নেবে না। কারণ এই যুদ্ধে সরাসরি আমেরিকা জড়ালেও চীন এবং রাশিয়া সরাসরি এই যুদ্ধে জড়াবে না। তারা হয়তো ভেতর থেকে ইরানকে মদত দেবে এবং ইরান যাতে দীর্ঘদিন থেকে যুদ্ধ চালিয়ে যেতে পারে। তো ইরান যদি দীর্ঘদিন থেকে যুদ্ধ চালিয়ে যায় তাহলে সেটা আমেরিকার পক্ষে অত্যন্ত একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যাবে। একটা সময় আমেরিকা এটা থেকে সরে যাবে। সুতরাং যুদ্ধ লাগবে না, কিন্তু যুদ্ধটা দীর্ঘায়িত হবে এবং এই দীর্ঘায়িতটা করে রাখবে চীন এবং রাশিয়া। কারণ তারা আমেরিকার এই উপস্থিতিটাকে বরদাস্ত করতে পারছে না। পারবেই বা কীভাবে? তাদের দেশের একটা প্রতিবেশীকে আরেকটা দেশে এসে বসে যাচ্ছে এখানে, তো সেটা তো মেনে নেওয়া যায় না। এবং চীন এটাও বলেছে যে এটা আমেরিকার ঠিক করে। যাই হোক, রাষ্ট্রসংঘ এবং ফ্রান্স জার্মানি তারা বলেছে যে আলোচনার মাধ্যমে বিষয়টা শেষ করা হোক। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে চীন যদি আলোচনায় অংশ না নেয় তাহলে এই ধরনের আক্রমণ আরও চলবে। এটা একটা প্রস্তাব হলো। একজন লোককে তুমি মেরে বলো আলোচনায় বস, তা তো হয় না। তো এখন এইভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই জটিল পরিস্থিতিতে ভারত কিন্তু এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া ভারতকে দিতে হচ্ছে বা এখনো দিচ্ছে না। আজকে প্লেন থেকে নামলেন ইরানে আটক ভারতীয় ছাত্ররা এবং ইরান তাদের জন্য আকাশপথ খুলে দিয়েছে। এটা ঘটনা এবং তারাই আমরা দেখলাম একটা ভিডিওতে যে ইরানের যে ভারতীয় ছাত্ররা ছিলেন তারা তাদের দেশে নেমেই ভারত মাতাকে প্রণাম করছেন। তো এই একটা পরিস্থিতি। তাছাড়া আমি তো বলেছি ইরানের জাহাজ বন্দরে হাজার হাজার কোটি টাকা লগ্নি আছে ভারতের। তো স্বভাবতই ভারত অত্যন্ত সতর্কভাবে এখানে প্রতিক্রিয়া দেবে এবং কোনো কথা বলার আগে অনেক কিছু ভাববে। যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
মোদীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকা যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। মোদী অন্য কিছু অজুহাত দেখিয়ে এটা কাটিয়ে দিয়েছেন, কারণ তিনি জানেন যে আমেরিকাতে যদি যাওয়া মানেই হলো ট্রাম্প তার কাছে এমন কিছু চাইবেন যেটা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। যেটা আসিফ মুনির করতে পারেন পাকিস্তানের সেনাপ্রধান, সেটা তো আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন না, তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। আসিফ মুনির কোনো নির্বাচিত প্রধানমন্ত্রীও নন। আরেকটা দেখুন, সেই দেশের রাষ্ট্রপতিকে বা প্রধানমন্ত্রীকে ট্রাম্প আলোচনায় ডাকেননি। ট্রাম্প আলোচনায় ডেকেছেন কাকে? আসিফ মুনিরকে ডেকেছেন, তাদের সেনাপ্রধানকে। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে পাকিস্তানের যে বর্তমান সরকারটা আছে এটা সেনার হাতের পুতুল, এবং সেই সেনাপ্রধান ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন করছেন। আর যেই কথা বলেছেন পরের দিন ইরানে হামলা, এটা কি শান্তির নমুনা হলো? এবং আমি সেদিন একটা কথা বলেছিলাম যে ইসলামিক দেশগুলি তারা এক হওয়ার চেষ্টা করছে, এটা কোনোদিনই এক হতে পারবে না। আপনারা পাকিস্তানের প্রমাণ দেখতে পাচ্ছেন। ইসলামিক দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের হাতেই পারমাণবিক বোমা আছে, আর কারো হাতে নেই। তো তারাই যখন বলছে যে ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া, তাহলে কি? এখন পর্যন্ত পাকিস্তান কিন্তু ইরানে মার্কিন হামলার কোনো নিন্দা এখন পর্যন্ত পাকিস্তান করেনি। সৌদি আরব প্রতিক্রিয়া জানিয়েছে, বলছে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, এটা আলোচনার মাধ্যমে শেষ হোক। অর্থাৎ একমাত্র হামাস, যেটা ফিলিস্তিনি সংগঠন, হামাস বা উত্তর কোরিয়া ছাড়া আর কেউই তেমন একটা কঠোর প্রতিক্রিয়া কিন্তু মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দেখাতে পারেনি, বা আমেরিকাকে খুব কড়া ভাষায় নিন্দা করাটা পারেনি। সবাই বলছে, সৌদি আরবের মতো ইসলামিক দেশও বলছে যে না, এটা মীমাংসা করা হোক আলোচনার মাধ্যমে। এটা বলছে এটা দুর্ভাগ্যজনক, কিন্তু খুব একটা নিন্দা করেনি। একটা দেশ আরেকটা দেশের স্বাধীন দেশের উপর গিয়ে আক্রমণ করলো, এটা যে ধরনের নিন্দা অন্য স্বাধীন দেশগুলোর থেকে আসা উচিত সেটা কিন্তু হয়নি। একই সঙ্গে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, আমেরিকার এইসব কাজকর্ম চলছে, এর বিরুদ্ধে কিন্তু বিশ্ব জনমত কিন্তু সংঘবদ্ধ হচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। চীন আর রাশিয়া ঐক্যবদ্ধ হয়েছে, ভারত নানা কারণে এখন কোনো পক্ষ নিতে পারছে না, এটা আমি বলেছি আপনাদের, কিন্তু উত্তর কোরিয়া পরিষ্কারভাবে বিরোধিতা করছে। আরেকটা কথা আরেকজন বলেছেন, সামরিক বিশেষজ্ঞ একজন, তিনি বলেছেন যে এটা মূর্খামি যে মিসাইল দিয়ে বা বোমা ফেলে কোনো দেশকে নিয়ন্ত্রণ রাখা যায়। যদি রাখা যেত তাহলে 70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা হারত না। আমেরিকা কি পেরেছে? ভিয়েতনামকে রাখতে পারেনি, কারণ সেখানকার মানুষ সংঘবদ্ধ হয়ে মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আফগানিস্তানকে পারেনি, কারণ সেখানকার মানুষ সংঘবদ্ধ হয়ে প্রথমে রাশিয়া এবং তারপর মার্কিনীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। অনেক দেশেই এভাবে কবজা করা, কোন দেশকে কবজা করা গিয়েছে যেখানে মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে পারে, যেমন ইরাকে এখনও আমেরিকার কবজায় রয়েছে। লোক দেখানোর সরকার একটা আছে, কিন্তু সেখানে ইরাকিরা সংঘবদ্ধ হতে পারেননি, যার জন্য এটা করতে পেরেছেন। এখন ইরানের মানুষ যদি সংঘবদ্ধ থাকেন, তারা অবশ্যই মার্কিন এই আক্রমণের মোকাবিলা করতে পারবেন। দেখুন, মিসাইল ছুড়ুন যাই জন্য, আপনাকে তো একটা দেশ দখল করতে হলে তো সৈন্য পাঠাতে হবে। যে আপনি সৈন্য পাঠাবেন তখনই মুখোমুখি সংঘর্ষ শুরু হবে। ধরুন কোনো একটা বিল্ডিংয়ে গিয়ে সংঘর্ষ হচ্ছে, তখন তো আপনি মিসাইল ছুটতে পারবেন না, আপনাকে সরাসরি বন্দুক দিয়ে বা কামান দিয়ে যুদ্ধ করতে হবে, এবং তখনই কিন্তু রক্তপাতের সম্ভাবনা থাকে। যেই রক্তপাত হওয়া শুরু হবে তখনই কিন্তু মার্কিন দেশ থেকে জনতার প্রতিরোধ উঠবে। ভিয়েতনাম যুদ্ধে যখন অনবরত মার্কিনীরা মারা যাচ্ছিলেন যুদ্ধে, তখন সেই দেশের নাগরিকরাই এই যুদ্ধে বিরোধিতা করেছেন, এবং তারা বলেছেন যুদ্ধ যাই করুক কোনো আমেরিকান মরতে পারবে না। আফগানিস্তানেও সেটা ঘটেছিল। তাই এমন কোনো কথা নয় যে মিসাইল দিয়ে একটা দেশকে দখল করা যায়। তবে আসলে অনেকগুলো জটিল বিষয় আমি এখানে আলোচনা করার অবকাশ নেই। ইসরায়েলকে সবাই দোষারোপ করছেন, কিন্তু ইসরায়েলের নিজের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে, তাদেরও একটা রাষ্ট্রের প্রয়োজন। কিন্তু যেভাবে গাজাতে শিশু হত্যা করেছে ইসরায়েল, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, যার জন্য তাদের হাসপাতালেও এসে বোমা পড়ছে। যাক, আমি ইসরায়েল নিয়ে আমি এখনই কিছু বলছি না, এটা অনেক সময়ের বিষয়। কিন্তু এটা ঘটনা যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেওয়ায় কিন্তু পরিস্থিতি জটিল হয়েছে। তবে তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আর তবে আবার আমি বলছি, ডোনাল্ড ট্রাম্প যেভাবে চলাফেরা করছেন, সারা বিশ্বের তিনি না কি বাঁধিয়ে দেন সেটাই বিষয়। তার দেশেই তার বিরুদ্ধে অনেক ধরনের কথাবার্তা উঠছে, এবং তিনি একটু পরপর যে সিদ্ধান্ত বদলাচ্ছেন, এতে আমি জানি না আগামীতে কী ঘটবে। এখন তার কথাবার্তা মতিগতি কোনো কিছুই ভালো ঠাকছে না, এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো সাংঘাতিকভাবে প্রভাবিত করছে বিশ্ব জনমতকে বা জিও পলিটিক্সকে প্রভাবিত করছে। সুতরাং ট্রাম্প একজন
ট্রাম্পের মতিগতি বোঝাতে বলেছি, এবং ট্রাম্প যে কী করবেন এটা অনেকটা হলো শিশুর হাতে যদি আপনি একটা দামি কিছু দিয়ে দেন যে কোনো সময় ভেঙে ফেলতে পারে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। এবং তিনি তার যে নীতি সেটা অনেকটা হলো ব্যবসায়িক নীতি। তিনি কোনো চুক্তি বলেন না, অ্যাকর্ড বলেন না, তিনি বলেন ডিল। ডিল ছাড়া তিনি কিছু বুঝেন না। এবং সেই বুঝতে গিয়েই এখন যে আমেরিকা যুদ্ধে জড়িয়েছে, এখন চীন রাশিয়া চুপচাপ আছে, কিন্তু আমি তো আবারও বলছি যে চীন রাশিয়া সরাসরি যুদ্ধে নামবে না, কিন্তু ইরানকে পেছন থেকে মদদ দেবে, এটা তারা বলেও দিয়েছে রাশিয়া। এবং তখন এই যুদ্ধটা কিন্তু দীর্ঘায়িত হবে, এবং দীর্ঘায়িত যুদ্ধে আখেরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তেমন কোনো লাভ হবে না। এটা ইরাক কিন্তু ইরান নয়, এটা আপনাদের মনে রাখতে হবে। সুতরাং এই যে যুদ্ধে যোগদান করাটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না ঠিক, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হবে, এটা ঘটনা। নমস্কার।